স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিল। সাথে আছে আমি শামীম জাহিদ। The human body is remarkable, capable of doing multiple things. But there is a limit to our endurance. We call it fatigue. Similarly, the steel in your home has a limit to its endurance, and the endurance limit of BSRM Extreme stands beyond 5 million cyclic loading. BSRM Extreme. রংপুর বিভাগে বর্তমানে দারিদ্র্যের হার সবচেয়ে বেশি, তবে বেশিরভাগ দরিদ্র মানুষ ঢাকা বিভাগে বাস করে বলে জানিয়েছে পরিসংখ্যান ব্যুরো। দারিদ্র্য মানচিত্র প্রকাশ অনুষ্ঠানে সংস্থাটি জানিয়েছে, আরও জানিয়েছে দরিদ্রের হার সবচেয়ে বেশি কুড়িগ্রাম জেলায় আর সবচেয়ে কম কুষ্টিয়ায়। আজ আমরা আলোচনা করব দারিদ্র্য মানচিত্র। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এবং অর্থনীতিবিদ ডক্টর মাহবুব হোসেন। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। দেশে দরিদ্র মানুষের সংখ্যা ও হার নির্ণয়ে প্রতি 5 বছর পর পর হয় শুমারি। আর দরিদ্র এসব মানুষ কোথায় থাকেন তা জানতে তৈরি হয় পভার্টি ম্যাপ বা দরিদ্র মানচিত্র। 2009 সালের পর 5 বছর বিরতিতে তৈরি হয়েছে নতুন মানচিত্র। আগের মানচিত্রে দারিদ্র্যের হার সবচেয়ে বেশি বরিশাল বিভাগে থাকলেও এবার এ তালিকায় প্রথমে আছে রংপুর বিভাগ। এখানে দারিদ্র্যের হার সর্বোচ্চ 42%, আর সবচেয়ে কম দারিদ্র্যের হার সিলেট বিভাগে, শতকরা প্রায় 25%। জেলা হিসেবে দারিদ্র্যের হার সবচেয়ে বেশি কুড়িগ্রামে, প্রায় 64%, আর সবচেয়ে কম কুষ্টিয়া জেলায় 3.5%-এর মতো। তবে সংখ্যার বিচারে সবচেয়ে বেশি দরিদ্র মানুষ বাস করে ঢাকা বিভাগে। বিভাগের মোট জনসংখ্যার প্রায় 32%, আর সবচেয়ে কম দরিদ্র মানুষ বাস করে সিলেট বিভাগে, মাত্র 5.7%। বিশ্লেষকরা বলছেন দরিদ্র মানুষের এই অবস্থান পরিবর্তন হতে পারে, বাড়তে পারে আঞ্চলিক বৈষম্য, তবে দারিদ্র্য বিমোচনের চেয়ে তা মুখ্য নয়। ইনইকুয়ালিটি একটা সমস্যা, কিন্তু এটা দারিদ্র্য বিমোচনের তুলনায় প্রায়োরিটি পাওয়ার উচিত নয়, কারণ আমাদের প্রচুর দরিদ্র লোক এখনো আছে। দরিদ্র মানচিত্র তৈরির ফলে সরকারের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন সহজ হবে জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। আমাদের উদ্দেশ্য দারিদ্র্যটাকে কমিয়ে আনা। এটা করতে গেলে যে সকল প্রযুক্তির প্রয়োজন, যে সকল টুলস দরকার, তার প্রধানতম বোধ হয় পরিসংখ্যান, জানতে হবে কোথায় কি। সেক্ষেত্রে দারিদ্র্য বিমোচনে নেওয়া সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো সুনির্দিষ্ট হবে বলে মনে করেন তারা। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব এম এ মান্নান এবং ডক্টর মাহবুব হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? ভালো, থ্যাংক ইউ। মাননীয় প্রতিমন্ত্রী, প্রথম প্রশ্ন আপনাদের আমরা শুরু করতে চাই। আমার প্রতিবেদন দেখানো হলো যেখানে বাংলাদেশের দরিদ্র মানুষের নিয়ে একটি মানচিত্র করা হচ্ছে, দারিদ্র্য মানচিত্র, যেখানে দেখানো হয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলায় বা বিভিন্ন উপজেলায় দারিদ্র মানুষের সংখ্যা কোথায় কেমন। এর মূল উদ্দেশ্য অবশ্যই যে আমাদেরকে একটা ম্যাপিং করা, যে আমরা এর ফলে আমরা বুঝতে পারবো কোথায় আমাদের কাজ করতে হবে, কোথায় যার ফলে আমরা দরিদ্র নিরসন করতে পারি। এখন আমাদের সরকার যেসব কর্মসূচি নিয়েছে দরিদ্র নিরসনের জন্য, মূলত আমরা যদি বলি কর্মসংস্থান তৈরি, সেই জায়গাটা কি আমরা এখন সঠিক পথে আছি কিনা কর্মসংস্থান তৈরি করার ক্ষেত্রে? কর্মসংস্থান তৈরি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আমরা যতই প্রকল্প বিভিন্ন ধরনের নিচ্ছি, আমাদের চিন্তায় থাকে যে যেটা বেশি শ্রমঘন, যেখানে দরিদ্র বা কম স্কিল মানুষের কাজ তৈরি করা, এইগুলো নজর থাকে। সবসময় যে পারা যায় তা নয়। কোনো উদ্যোক্তা আছেন যে তিনি উচ্চমানের প্রযুক্তি ব্যবহার করেন, অথবা সেই কাজে উচ্চমানের প্রযুক্তি প্রয়োজন, লোকের সংখ্যা কম, যেমন আইসিটি সেক্টরে এইগুলো আছে। কিন্তু সার্বিকভাবে আমরা এখনো যখন গ্রামাঞ্চলে, যেখানে দরিদ্র লোকের সংখ্যা বেশি, কাজের বিনিময়ে খাদ্য একটা বিশাল কর্মসৃজন কাজ ইত্যাদি কাজে এইখানেও আমি যে জানতে চাই যে আমাদের যে সামাজিক নিরাপত্তা কর্মসূচির অধীনে যেসব প্রকল্প হাতে নেই, এগুলোকে আসলে আদৌ সত্যিকার অর্থে কর্মসংস্থান তৈরি করতে পারে কিনা, বা মানুষকে আসলে নির্ভরশীল করে ফেলে কিনা? দেখেন, আমি তো একটা গ্রামাঞ্চলের এলাকার প্রতিনিধিত্ব করি সংসদে, মহাজাতীয় সংসদে। আমি গ্রামে বসবাস করি, প্রত্যেক সপ্তাহে মন্তব্যকে একবার যাওয়া আসা করি। এটা তো দীর্ঘমেয়াদী চাকুরি, যেটা আমরা মনে করি যে 40 বছর চাকরি করবো, 35 বছর পেনশন নিয়ে বের হবো, সেইভাবে বোধহয় অর্থনীতিবিদরা কাজকে দেখে না। ডক্টর মাহবুবিটা পরে আরো ভালো বলতে পারছি। আমাদের উদ্দেশ্য হলো গ্রামাঞ্চলের দারিদ্র্য উপশম করার জন্য যখন কাজের প্রয়োজন তখন তার হাতে কাজ দেওয়া। সেই ধরনের কাজ দেওয়ার জন্য আমরা যে বিভিন্ন কাজগুলো করছি এই মুহূর্তে, আমাদের কাজের বিনিময়ে খাদ্য বলুন, কর্মসৃজন বলুন 100 দিনের, অথবা আরও বিভিন্ন ধরনের নিরাপত্তা বলেন আওতায় কাজ আছে, প্রত্যেকটারই কিন্তু উদ্দেশ্য থাকে নিম্নবিত্ত মানুষের
তাৎক্ষণিক কর্মসূচি তাৎক্ষণিক কর্মসূচি, সেটা দিয়ে সফল হয়েছে বলে আমি মনে করি। ধন্যবাদ জনাব মান্নান। আমি আপনাকে ফিরে আসবো। ডক্টর হোসেন, আমি আপনাকে জানতে চাই যে এই যে ম্যাপিংটা করা হলো, মানচিত্র তৈরি করা হলো, এখানে বলা হচ্ছে দরিদ্র মানুষের সংখ্যা কোথায় বাংলাদেশে। এই যে বাংলাদেশের মানুষ, আমরা জানি যে এই মুহূর্তে আমাদের দেশে 30% মানুষ দরিদ্র। এই সংখ্যাটা আমরা কীভাবে নির্ধারণ করলাম? আমরা কোন জায়গাটা আসলে আমরা কাকে আমরা দরিদ্র বলছি আসলে? আমাদের তো মানে দারিদ্র্যের অবস্থা কি হ্যাঁ। 2010 সালে, এটা আমরা 2011 সালেই জেনে গেছি আর কি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পুরো সেটা যে করেছে। ওরা যে আয় ব্যয়ের জরিপ করে আর কি। জি। আপনার এখানেই বললেন 5 বছর অন্তর অন্তর 5 করে। বছর অন্তর অন্তর করা হয়েছে। সেটা থেকেই আর কি মানে তথ্যটা এসছিল আর কি। কিন্তু ওই আয় ব্যয়ের জরিপের যে পরিমাণ পরিবার নিয়ে আর কি তথ্যটা আনা হয়, কারণ অনেক ডিটেলস তথ্য আনা হয়, তো পরিবারের সংখ্যা যে পর্যায়ে থাকে সেখানে কিন্তু আমরা ওই জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে সঠিক আর কি দারিদ্র্যের অবস্থা এটা ওখান থেকে পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা। সুতরাং এই দারিদ্র ম্যাপিং এর মূল উদ্দেশ্য হলো যে একেবারে উপজেলা পর্যায়ে গিয়ে বলার চেষ্টা করা ওখানে আর কি যে intervention করা, intervene করতে কোন হবে। উপজেলা কি অবস্থাতে আছে ইত্যাদি আচ্ছা। আর কি। এটার অবশ্যই আর কি প্ল্যানিং এ একটা ইম্পর্টেন্ট ইয়ে আছে, কিন্তু এটা আমরা ওই আয় ব্যয়ের জরিপ থেকে আর কি পাই না আর কি। সুতরাং এখানে যেটা করা হয়েছে সেটা হলো যে 2011 সালের আমাদের যে আদমশুমারি যেটা আর কি পপুলেশন সেন্সাস, সেই পপুলেশন সেন্সাসে প্রত্যেকটা পরিবারের উপরে তথ্য থাকে, সারা বাংলাদেশের প্রত্যেকটা পরিবারের, কিন্তু ওখানে কিন্তু আয়ের হিসাব থাকে না আর কি। আচ্ছা। তো এখন যেটা করা হয়েছে যে মেথোডোলজিটা, সেটা হলো আয় ব্যয়ের জরিপ থেকে কিছু ওদের সম্পর্ক মানে আয়ের সঙ্গে কোন কোন জিনিসের সম্পর্ক আছে সেটা বের করে, এবং ওই সম্পর্কের উপরে যে তথ্য আপনার পপুলেশন সেন্সাসে আসে জি। সেটা ব্যবহার করে আমরা প্রত্যেকটা হাউসহোল্ডের একটা আয় বা ব্যয় অনুমান করেছি আর কি এখানে আর কি মেথোডোলজি থেকে আর কি। এইখানে করা হয়েছে। এবং সেক্ষেত্রে তখন আর কি উপজেলা পর্যায়ে যত লোক আছে, যত পরিবার আছে, তাদের আয়ের একটা অনুমান ভিত্তিক আর কি হিসাব বের করা হয়েছে, এবং তার থেকে কিন্তু এই ম্যাপটা করা হয়েছে, যেটা উপজেলা পর্যায়ে একটা মোটামুটি আর কি বিশ্বাসযোগ্য আর কি এস্টিমেট পাওয়া সম্ভব। আমার কাছে একটা তথ্য আছে যেখানে বলা হচ্ছে 1992 সালে বাংলাদেশের যে হিসাব করা হয়েছে গভর্নমেন্টের, সেখানে 56% লোক দরিদ্র ছিল, যেটা এখন 2010 সালে আমাকে বলছি 31.5%। এই যে আমাদের প্রোগ্রেশন, এই যে এইটা কি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রার দিকে আমরা মানে আমরা কি সঠিক পথে আছি কিনা আমরা? মোটামুটি আর কি আমরা তো ওই যে সহস্রাব্দের লক্ষ্যমাত্রা মানে এবং যেটা মিলেনিয়াম 2015 এ ডেভেলপমেন্ট আমরা হ্যাঁ শেষ করব। জানি আর কি। সেখানে দারিদ্র্যের ব্যাপারে আর কি আমাদের যে টার্গেটটা ছিল সেটা হলো যে 1990 সালে প্রায় 59% লোক দারিদ্র্য সীমার নিচে ছিল, সেটা আমরা 28-29-এ আর কি অর্ধেকে কমিয়ে নিয়ে আসবো আর কি। তো সেই দিক থেকে আর কি আমরা যে 2010 সালে দেখলাম আর কি যে আমাদের দারিদ্র্যের মাত্রা 31.5%, এবং আমরা যদি গত 10 বছরের হিসাব নেই তাহলে প্রতি বছরে প্রায় 1.5% হারে আর কি আমাদের দারিদ্র্যের ইয়েটা কমছে আর কি, দারিদ্র্যের অভিঘাতটা আর কি কমছে 1.5% হারে। আচ্ছা। তো এখন যদি 10 থেকে আর কি আমরা 15 প্রজেক্ট করি, কারণ আমাদের এখনো নতুন কোনো আয় ব্যয়ের জরিপ হয় নাই, তাহলে আরো 7.5% কমার কথা আর কি। জি। সুতরাং বর্তমানে আমরা প্রায় 25% চলে আসছি আর কি সেই হিসাবে সেই যদি হিসাবে করি, আমরা যদি এবং হিসাব আমরা করি। আমাদের যে সহস্রাব্দের লক্ষ্যমাত্রা যেটা ছিল সেটা সেটা কিন্তু আমরা অলরেডি আমরা অর্জন করতে অর্জন পেরেছি। করে ফেলছি। ধন্যবাদ ডক্টর হোসেন। আমি আপনাকে ফিরে যারা মান্নান, অর্থমন্ত্রী এবারে বাজেট বক্তৃতায় বলেছিলেন যে উই হ্যাড দ্য সেট টার্গেট টু ব্রিং ডাউন পভার্টি টু 13.5% বাই 2021। এখন এখানে করতে হলে যারা অর্থনীতিরা অনেকেই বলছেন যে আমাদের কিছু কিছু ক্ষেত্রে নজর দিতে হবে। বলা হয়েছে কৃষি ক্ষেত্রে নজর দেওয়া উচিত, যেখানে আমাদের প্রচুর মানুষ কাজ করে, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে কৃষিতে সবচেয়ে মজুরি কম। এইখানে আসলে এই চ্যালেঞ্জটা সরকার কিভাবে দেখবে আসলে? কৃষিতে সবচেয়ে মজুরি কম, যখন যারা কাজ করে। কৃষিতে সবচেয়ে মজুরি কম, সহজভাবে সবচেয়ে বেশি লোক এই মুহূর্তে কাজ করছে কৃষিতে। Absolutely, যেহেতু absolutely. বেশি সাপ্লাই সেখানে মজুরি কম পাবে, এবং সবচেয়ে নন স্কিল লোক যারা আমাদের সমাজে, যাদের অশিক্ষিত বা অর্ধশিক্ষিত যারা একেবারে বা কোনো কাজ জানেন না। তারা কাজ করে, সুতরাং তাদের মজুরি কম হবে। উৎপাদনশীলতা আপনি যদি বিচার করেন, একটা লোক সেই মজুরিতে পাবে যে যা আসলে উৎপাদন করে তার থেকে অংশ পাবে। উৎপাদনশীলতায় কিন্তু আমাদের উৎপাদনশীলতা কম, সুতরাং স্বাভাবিকভাবে ইকোনমিক নিয়মেই কিন্তু তার ওয়েজটা কম হয়। সেই বিচারে অন্যায় কিছুটা, তবে স্বীকার করতেই হবে
20-30-40 বছর আগে যে আনুপাতিকভাবে যে কৃষি মজুরি ছিল তার তুলনায় এখন আমার ধারণা অনেক অনেক বেশি। বাট এক্ষেত্রে ডক্টর মাহবুব এখানে এক্ষেত্রে কাজ করেছেন, তিনি হয়তো আরো সুনির্দিষ্ট বলতে নিশ্চয়ই নিশ্চয়ই আমরা যাবো। ধন্যবাদ জনাব মান্নান। আমাদের সময় হয়েছে একটা বিরতিতে যাবার, আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার। ফিরছে শীঘ্রই, সাথেই থাকবে। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিল। The human body is remarkable, capable of doing multiple things. But there is a limit to our endurance. We call it fatigue. Similarly, the steel in your home has a limit to its endurance, and the endurance limit of BSRM Extreme stands beyond 5 million cyclic loading. BSRM Extreme. আজ আমরা আলোচনা করছি দারিদ্র্য মানচিত্র নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এবং অর্থনীতিবিদ ডক্টর মাহবুব হোসেন। জনাব হোসেন এবং জনাব মান্নান, আপনাদের কাছে স্বাগত জানাচ্ছি আরেকবার। ডক্টর হোসেন, আমি আপনার কাছে এবার জানতে চাচ্ছি যে আমরা যে এই প্রতি বছর 5 বছর পর পর এই ধরনের একটা শুমারি করে থাকি, এইবার যেটা আমরা এবারের ফলে যে আমরা মানচিত্র থেকে যে তথ্য পেলাম, এই তথ্যটা আসলে আমরা কতটা কার্যকরভাবে কাজে লাগাতে পারি এবং কীভাবে করা উচিত সেটা? আমাদের যে মূল দারিদ্র্যের উপরে যে তথ্য আর কি, যেটা আমরা আপনাকে আগেই বললাম আর কি, আমাদের পারিবারিক আয় ব্যয় সংক্রান্ত জরিপ থেকে আর কি পাই, রাইট। সেটা থেকে এই তথ্যের আর কি ডিফারেন্সটা হলো যে আমরা যদি উপজেলা পর্যায়ে নিয়ে যেতে পারি আর কি, এবং উপজেলাগুলোর দারিদ্র অবস্থার কি পরিবর্তন হচ্ছে এটা যদি আমরা জানতে পারি, তাহলে আমাদের উন্নয়ন যে টার্গেটগুলো, উন্নয়ন পরিকল্পনার যে টার্গেট, কারণ বাংলাদেশে উন্নয়ন কৌশল এবং নীতি সরকারের যেটা আছে সেটা কিন্তু দারিদ্র উন্নয়ন পরিকল্পনার যে টার্গেট, কারণ বাংলাদেশে উন্নয়ন কৌশল এবং নীতি সরকারের যেটা আছে সেটা কিন্তু দারিদ্র আর কি ওয়ান অফ দি দারিদ্র বিমোচন হলো সবচেয়ে বড় প্রায়োরিটি, রাইট। সুতরাং দারিদ্র অবস্থা কোন জায়গায় কেমন পার্টিকুলারলি যদি উপজেলা লেভেলে পাওয়া যায় তাহলে কিন্তু আর কি আমাদের টার্গেটিংটা সুবিধা হয় আর কি। আমি যদি কোনো পার্টিকুলার প্রজেক্ট করি, রাইট, এবং এটা কিন্তু আমাদের পলিটিশিয়ান যারা রাজনৈতিক রিপ্রেজেন্টেটিভ আছেন আমরা মাননীয় প্রতিমন্ত্রীর দৃষ্টি পড়ে হ্যাঁ, তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন আর কি, তখন তাদের জন্য রিসোর্সেস চাওয়া অনেক সহজ হয়ে যায়। না হলে এই তথ্য না থাকলে আর কি সব জায়গাকে সমানভাবে আর কি আমরা হয়তো সম্পদ দিতে পারি আর কি। কিন্তু আমি যদি দেখি একটা পার্টিকুলার জায়গায়, এখানে আপনি যেমন বললেন আর কি কুড়িগ্রাম, রাইট, কুড়িগ্রামে এখন দারিদ্র অবস্থা আর কি সব থেকে বেশি। কুষ্টিয়া আর কি, সেখানে দারিদ্র অবস্থা কম আর কি। এখন এই তথ্যগুলো আর কি জেলা পর্যায়ে আছে, কিন্তু উপজেলা পর্যায়েও আছে আর কি ম্যাপে আর কি, রাইট। এবং আগের যে ম্যাপ হয়েছিল সেই তুলনায় যদি এখনকার ম্যাপ যদি আমরা কম্পেয়ার করি, তাহলে কোন উপজেলা বেশি আগিয়ে গেল, কোন উপজেলা পিছিয়ে পড়ে আছে, সেগুলোরও আর কি তথ্য আর কি আমাদের এই উন্নয়ন পরিকল্পনা টার্গেটিং এর জন্য কাজে লাগতে পারে আর কি। সুতরাং এটা আমি মনে করি অত্যন্ত একটা ইউজফুল ডকুমেন্ট আমাদের দেশের আর কি ন্যাশনাল ডেভেলপমেন্ট প্ল্যানিং এর জন্য। ধন্যবাদ মাননীয় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী। আমি আপনার কাছে জানতে চাই, ডক্টর হোসেন যেটা বললেন যে এই ডাটাটা আসলে আমরা যেভাবে কাজে লাগাতে চাই, সেক্ষেত্রে সরকার এবং সরকারের যে এজেন্সিগুলো তারা প্রস্তুত কিনা? আসলে খুবই প্রয়োজন। দুটো দিক আছে, একাডেমিক একদিক আর প্রায়োগিক। একাডেমিক কেন বলছি, যে আমাদের প্ল্যানিং ডিভিশন আছে, প্ল্যানিং মিনিস্ট্রি আছে, আমাদের একাডেমিক শিক্ষকরা আছেন, চিন্তকরা আছেন, বিভিন্ন সংস্থা আছে, আমাদের যেমন বিআইডিএস ইত্যাদি আছে, তাদের কাজে কিন্তু এটা ভীষণভাবে কাজে লাগবে। কেন কুড়িগ্রাম সবচেয়ে বেশি দরিদ্র, কেন কুষ্টিয়া এই মুহূর্তে কম দরিদ্র, এর কেন উত্তরটা তারা পাওয়ার জন্য হয়তো আরও গবেষণা করবেন এই তথ্য নিয়ে। এটা উনাদের জন্য দরকার, আমাদের জন্য দরকার, কিন্তু প্রাইমারি উনার জন্য বেশি দরকার। আর আমরা যারা প্রায়োগিক রাজনীতিতে আছে, মাঠে কাজ করি, আমাদের এখন টার্গেট করলাম রংপুর, উনারা বললেন, সার্ভে বললো রংপুর সবচেয়ে দরিদ্র। নাও আমরা ডাইভার্ট করতে হবে আমাদের রিসোর্সেস যেটুকু আছে সম্পদ, টার্গেট করে ওখানে বিশেষ বিশেষ একটা ব্যবস্থা নিতে হবে। যেমন রোগের বেলায় যেখানে পচন বেশি,
সেখানে হয়তো আমি বেশি অ্যাডজাস্ট করতে হবে। ঠিক এখানে আমি যদি মনে করি যে চিহ্নিত আগাগোড়াই কিন্তু দুর্ভাগ্য, আমাদের কুড়িগ্রাম কিন্তু দুর্বল হিসেবে চলে আসছে আমাদের অর্থনীতিতে, দারিদ্র্যের মাত্রায়। কিন্তু সেইভাবে আমরা কাজ করতে পারি ফোকাস টেটর শুধু কুড়িগ্রামের দিকে, তাই বলে কুষ্টিয়াকে কিন্তু কমাবো না, কুষ্টিয়া আরো দলীয় হোক, চাই কুড়িগ্রামে কমাতে হবে। ধন্যবাদ ডক্টর হোসেন। আমি একটা জিনিস জানতে চাচ্ছি, জেলা বাজেট একটা কনসেপ্টের কথা বলা হচ্ছিল গত কয়েক বছর ধরেই, কিন্তু এটা শুধু আলাপ আলোচনার মধ্যেই সীমিত থেকে গেছে। তো আপনার কি মনে হয় এটার প্রাসঙ্গিকতা রয়েছে যদি আমরা এই প্রপার্টি ম্যাপের কথা বলি? পভার্টি ম্যাপে আর কি আপনার যেটা দেওয়া হচ্ছে আর কি, সেটা হলো যে মূলত আর কি দারিদ্র্যের অবস্থা কি। রাইট। আপনি যদি বাজেটিং করতে যান তাহলে কিন্তু অনেক বেশি তথ্যের দরকার আর কি। আচ্ছা। ন্যাশনাল পর্যায়ে আমরা বাজেট করি আর কি, এবং বাজেটের জন্য অত্যন্ত আর কি বাজেটের সঙ্গে আপনি জানেন একটা অর্থনৈতিক জরিপ আর কি আমরা একটা ডকুমেন্ট বের করি আর কি, অর্থনীতির বিভিন্ন বিষয়ে কি অবস্থা, কি পরিবর্তন আর কি, এগুলো আর কি। কিন্তু আমাদের জেলা পর্যায়ে কিন্তু এই তথ্যটা নাই। সুতরাং জেলা পর্যায়ে বাজেট করতে গেলেও এটা একটা বড় আর কি লিমিটেশন। আর তাছাড়া আমাদের যে বড় বড় অনেক প্রজেক্ট করি আর কি, সেটা শুধু একটা জেলাতে কনসেন্ট্রেটেড তা না আর কি, এটা হয়তো কয়েকটা জেলা মিলিয়ে আর কি একটা প্রজেক্ট ইত্যাদি ইত্যাদি হতে পারে আর কি। করতে পারলে ভালো ছিল আর কি, কিন্তু আমাদের এখন যে তথ্যের যে অবস্থা, তাতে জেলা বাজেট করা আর কি খুবই কষ্টকর। যারা মানেন, আপনার কি মনে হয় জেলা বাজেট খুবই জনপ্রিয় একটা বিষয়, এবং এই বছর বাজেটের মধ্যে আমরা 7টি বিভাগীয় 7টি সদর জেলায় আমরা জেলা বাজেটের কথা বলেছি। এটা এখানে আমার নিজের মত, কিন্তু আমি সরকারের কথা বলছি না। একটা ইউনিটারি দেশ, একক দেশ কিন্তু আমাদের, কোনো প্রদেশ টদেশ কিছুই নেই, যেখানে স্থানীয় সরকার এখনো বলতে গেলে দুর্বল অবস্থায় আছে, কারণ তার রিসোর্স কনস্ট্রেন্ট খুব বেশি, সম্পদ খুব কম স্থানীয় সরকার, কেন্দ্র থেকে টাকা দিলেই স্থানীয় সরকার চলে। সেখানে আপনি জেলাভিত্তিক বাজেট করা টেকনিক্যালি বা রিসোর্স কনস্ট্রেন্ট অবস্থার মধ্যে ডিফিকাল্ট, নাম্বার 1। নাম্বার 2, আরো বেশি গুরুত্বপূর্ণ, আমাদের এত ঘনবসতির দেশ, ছোট ল্যান্ডমাস, আমাদের সড়ক, বিদ্যুৎ বা বড় বড় পানি প্রকল্প ইত্যাদির বেলায় আমি জেলা ভাগাভাগি করা ডিফিকাল্ট। যেমন আমরা রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, আপনার রূপপুর গ্রামেই আছে, সেটাকে যেহেতু আমি দেখালে মনে হবে যে রূপপুরের মধ্যে সব উন্নয়ন পেয়ে গেল। এবং আরেকটা ভয়ঙ্কর দিক আছে, মানুষ এটা নিয়ে বসবে, হ্যাঁ দেখুন এটা দেখলে সুনামগঞ্জ বেশি পেয়ে গেল, কুষ্টিয়া কম পেল, এই ধরনের একটা আমাদের মধ্যে অহেতুক অনাস্থার ভাবও আসতে পারে। সুতরাং আমি এটা স্বীকার করি, খুব সাবধানে আমাদের এদিকে এগোতে হবে। তাহলে কি এই যে প্রপার্টি ম্যাপের ফলে আমরা দেখছি কোথায় দরিদ্র মানুষের সংখ্যা বেশি, কোথায় ধনী মানুষের সংখ্যা বেশি যদি বলি, তাহলে কি এক সমাজে এক ধরনের ইনইকুয়ালিটির কথাও তো আমরা দেখছি, সেক্ষেত্রে আসলে স্বীকৃত তবে একটা জিনিস হলো যে কেন দরিদ্র আর কি, এখানে কিছু অ্যানালিসিস যেমন আছে যে কোন কোন ইন্ডিকেটরের কোন জায়গা, কারণ আপনাকে যেটা বললাম আর কি, যে বিভিন্ন ইন্ডিকেটর নিয়ে আপনার আয়টা হিসাব করা হয়েছে আর কি, এক সার্ভে থেকে সেন্সাসে আর কি ট্রান্সফার করা হয়েছে আর কি। তো এক্ষেত্রে যেমন বরিশালে আমরা জানি বরিশালে শিক্ষিতের হার অনেক বেশি আর কি, তাই না? শিক্ষা একটা বড় ফ্যাক্টর আর কি আপনার উন্নয়ন। কিন্তু এত শিক্ষিতের হার হওয়া পর সত্ত্বেও কেন বরিশাল আর কি আপনার অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে আছে আর কি? তো সেখানে হয়তো দেখা যাবে যে বরিশালের প্রাকৃতিক যে অবস্থাটা আর কি, আমরা যেটা এনভায়রনমেন্ট, পরিবেশ বলি আর কি, ভৌগোলিক পরিবেশ অন্যান্য জায়গার যেমন কুষ্টিয়ার মতো না আর কি, ওখানে আপনার লবণাক্ত পানি ইত্যাদি আর কি এগুলো আছে, তার জন্য আর কি আমরা যে আধুনিক কৃষি প্রযুক্তি এগুলো আর কি বরিশালে আর কি যায় নাই। তো এই জিনিসগুলো আর কি আমরা আলোচনা করে কোন পার্টিকুলার ডেভেলপমেন্টটা কোন জায়গায় করবো আর কি। আমাদের কৃষিমন্ত্রী যেমন এখন সাউথের উপরে জোর দিচ্ছেন আর কি পরিকল্পনায়, অ্যান্ড শি ইজ রাইট আর কি, যে ওই জায়গাগুলো পিছিয়ে আছে আর কি এগ্রিকালচারের দিক থেকে, এবং তার জন্য দারিদ্র ইত্যাদিও বাড়ছে আর কি। সুতরাং আমাদের এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের যে নতুন পরিকল্পনাগুলো আর কি, সেগুলো ওই জায়গাগুলোতে কনসেন্ট্রেট করা। কিন্তু সুনামগঞ্জের কথা বললেন, সুনামগঞ্জের কিছু এলাকা আছে আর কি হয়তো ভালো, কিন্তু একটা বিরাট হাওর এলাকা আছে আর কি, যেখানে আমরা প্রত্যক্ষভাবে দেখছি যে দারিদ্র অনেক বেশি। এবং সুতরাং অ্যাভারেজ জেলা নিলে আবার অনেক সময় পাওয়া যাবে না। আমরা যদি উপজেলা লেভেলে করি, দিরাই বা সাল্লা, আপনার এদিকে হবিগঞ্জের আর কি বানিয়া চং ইত্যাদি, এগুলোতে কিন্তু দারিদ্র অনেক বেশি। সুতরাং উপজেলা লেভেলে যদি আমরা করি তাহলে এই ডাইরেকশনটা পাওয়া সুবিধা হয় আর কি। মানে অনেকেই বলছেন যে দক্ষ জনশক্তি তৈরি করতে হবে বা সেমি স্কিল্ড, এটাও হতে পারে। এক্ষেত্রে আসলে আমাদের কোন দিকে নজর দেওয়া উচিত? শুধুমাত্র কৃষি নির্ভরশীল হলে বোধহয় আমরা সেটা পারবো না, সেক্ষেত্রে
কোন দিকে আসলে কাজ করছে? আমরা তো 21 শতকের চিন্তা করছি এখন, অ্যাবসলিউটলি। ডিজিটাল বাংলাদেশের কথা বলি, এটা কোনো নিছক রাজনৈতিক স্লোগান নয়। এর মাধ্যমে আমরা মানসিক চিন্তার মধ্যে একটা পরিবর্তন আনতে চাচ্ছি। আচ্ছা। সেজন্য আমাদেরকে বহুমাত্রিক কাজ করা দরকার। প্রাথমিক শিক্ষাকে অবশ্যই আপনাকে গুরুত্ব দিতে হবে। যেসব বাচ্চা কাচ্চারা এখন আসছে তারা প্রাথমিক শিক্ষা নিয়েই না উচ্চশিক্ষা বা মাধ্যমিক শিক্ষা যাবে, Right. সুতরাং প্রাথমিক শিক্ষাকে আমরা গুরুত্ব দিয়েছি। আমরা অনেকগুলো টেকনিক্যাল প্রযুক্তিগত ইউনিভার্সিটি ও ইনস্টিটিউট স্থাপন করেছি আমাদের সরকার আগেরবার এবং এইবার দুইবার মিলে। এমনকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কদিন আগে বলেছেন প্রত্যেকটি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় করবেন, এবং এখনকার বিশ্ববিদ্যালয়গুলো শুধু ইতিহাস আর Exactly, আমি সেটাই বলতে দর্শন চাচ্ছি। পাঠের জন্য কারিগরি নয়। শিক্ষার ব্যবস্থা আমরা নিশ্চয়ই থাকবে। প্রযুক্তিকে জোর দিচ্ছি, টেকনিক্যাল এডুকেশন জোর দিচ্ছি। জনাব মান্নান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আশা সেটাই থাকবে যে আসলে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ আমরা সেটাই দেখতে চাই। জনাব এম এ মান্নান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা নিশ্চয়ই আপনাদের সাথে ভবিষ্যতে আবার কথা বলবো। থ্যাংক ইউ, ধন্যবাদ। ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মধ্যে, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।